একটা অধ্যায় আছে পানি এবং বন্যা ব্যবস্থাপনা, পুরোপুরি বর্জ্য ব্যবস্থাপনা। বাংলাদেশের গ্রিন এনার্জিতে পলিসি কি হওয়া উচিত। আমরা গণতন্ত্রের মূল্যে উন্নয়ন কিনেছি। প্রথম প্রশ্ন যে উন্নয়নটা টেকসই হয়েছে কিনা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নামে 17টা গোল আছে। শিশু রিফাত কেন পাঙ্গাসকে জাতীয় মাছ মনে করে? তিনি যে নগরে বাস করেন সেই নগরের বায়ু কতটা স্বাস্থ্যকর, পানি কতটা স্বাস্থ্যকর, প্রকল্পগুলো আছে। এই প্রকল্পগুলোর উন্নয়নগুলো কি টেকসই হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে আমি এখানে আলোচনা করেছি। তারপরে এসেছে এই বইটা বাংলাদেশের পানি, পরিবেশ ও বর্জ্য। তো এই বইটাতে তিনটা অধ্যায় আছে, বড় বড় অধ্যায় আছে। একটা অধ্যায় আছে পানি এবং বন্যা ব্যবস্থাপনা, একটা অধ্যায় আছে ধরেন পুরোপুরি বর্জ্য ব্যবস্থাপনা। হ্যাঁ, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমি মনে করি না, আমার চোখে পড়েনি যে এ ধরনের একেবারে ক্লাসিফাইড ইনফরমেশন দিয়ে লেখালেখি অন্য কোথাও হয়েছে বলে আমি দেখিনি। সো এটা একটা মৌলিক কাজ। বণিক বার্তায় কিছু লেখা এসেছে, এটার প্রথম আলোতে কিছু লেখা এসেছে, ডেইলি স্টারে কিছু লেখা এসেছে। হ্যাঁ, সেই লেখাগুলো ওভার লং পিরিয়ড অফ টাইম যে লেখাগুলো এসেছে সেগুলোর সমন্বয় হয়েছে। প্লাস হচ্ছে বিভিন্ন খাতে, যেমন ধরুন বাংলাদেশের গ্রিন এনার্জিতে পলিসি কি হওয়া উচিত। তারপরে বাংলাদেশে এখন ইলেকট্রিক কার আসছে বা হাইব্রিড কার আসছে, তো তার ব্যাটারি পলিসি কি হওয়া উচিত। হ্যাঁ, ইটের ভাটা কিভাবে ম্যানেজ করা উচিত। হ্যাঁ, তারপরে এই ধরনের পরিবেশগত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর পলিসিগত অ্যাড্রেস এই বইটাতে আমি করেছি। এটা আমার একটা খুবই প্রিয় বই, আমার নিজের বইগুলোর মধ্যে এটা একটা প্রিয় বই। আর এটা হচ্ছে সর্বশেষ বই, আদর্শ থেকে প্রকাশিত উন্নয়নের নীতি ও দর্শন। তো এখানে কোনো সরকারি স্পেসিফিক কথাবার্তা বলিনি। হ্যাঁ, সার্বিকভাবে উন্নয়নের যে দর্শনটা, কি দর্শন হওয়া উচিত সেই জিনিসগুলো এখানে বিস্তারিতভাবে এসেছে। এটা একটা মোটা বই, দেখতেই পাচ্ছেন। অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমরা আলোচনা শুরু করি। বাংলাদেশের যে নাগরিকরা, আমরা উন্নয়নের মূল্যে আমরা গণতন্ত্রের মূল্যে উন্নয়ন কিনেছি। আওয়ামী লীগ আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার মূল্যে উন্নয়ন বিক্রি করেছে, আমাদের মানবাধিকারের মূল্যে উন্নয়ন বিক্রি করেছে। গুম, খুন, গণতন্ত্রহীনতা ইত্যাদি নাগরিক অধিকারের মূল্যে উন্নয়ন বিক্রি করেছে। এখন আমাদের প্রথম প্রশ্ন যে উন্নয়নটা টেকসই হয়েছে কিনা। হ্যাঁ, এখন উন্নয়ন কিভাবে টেকসই হয়, আমরা কিভাবে মেজার করতে পারি, পরিমাপ করতে পারি যে উন্নয়ন টেকসই হচ্ছে কি হচ্ছে না। তো সেটা অনেকভাবে বলা যায়। আমি 3টা বিষয় হাইলাইট করব। একটা হচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নামে 17টা গোল আছে। আমরা চাইলে সেই গোলগুলোর মাধ্যমে উন্নয়নকে কোয়ান্টিফাই করতে পারি, মেজার করতে পারি। অর্থাৎ বৈশ্বিক লক্ষ্যমাত্রায় আমাদের অবস্থান কতটা, সেই অবস্থানের নিরিখে আমরা উন্নয়নকে পরিমাপ করতে পারি যে আসলে উন্নয়ন কতটা হচ্ছে বা হয়নি। তারপর আপনারা জানেন যে অর্থনৈতিক সূচকগুলো আছে, সামাজিক উন্নয়নের সূচকগুলো আছে। এই সূচকগুলো বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে আছে। তারপরে মত প্রকাশের স্বাধীনতার সূচক আছে, গণতন্ত্র সূচক আছে, জীবনের মান উন্নয়নের সূচক আছে, তারপরে হলো মিডিয়া কোয়ালিটি সূচক আছে, তারপর ধরেন ডিজিটাল লিটারেসি কিংবা ডিজিটাল নিরাপত্তার সূচক আছে। তো এরকম ডজন সূচক আছে। এই সূচকগুলো দিয়ে আমরা উন্নয়নকে মেজার করতে পারি যে উন্নয়ন আসলে কতটা টেকসই হয়েছে বা হয়। এর বাইরে উন্নয়নকে টেকসই করার আরো 2টো বিষয় আছে, যেমন দৃশ্যমান উন্নয়ন, যেটা আওয়ামী লীগ সরকারের একটা ন্যারেটিভ ছিল যে অপ্রতিরোধ উন্নয়ন। যে এই বইটাতে আমি হেডিং দিয়েছি অপ্রতিরোধ উন্নয়নের অভাব নিয়ে কথা বলা। আসলে আমি তাদের যে ন্যারেটিভকে পাল্টা চ্যালেঞ্জ দেওয়ার জন্য এই ধরনের একটা টাইটেল দিয়েছি। আমাকে অনেকে বলছে এটা স্যাটায়ার, আমি বলছি না, এটা স্যাটায়ার না। হ্যাঁ, দিস ইজ চ্যালেঞ্জিং দেয়ার ন্যারেটিভস। তো দৃশ্যমান উন্নয়ন দিয়ে আমরা ধরেন আমাদের উন্নয়নকে মেজার করতে পারি, এবং সেই দৃশ্যমান উন্নয়নগুলোর কস্ট বেনিফিট, উপযোগিতা, তার অর্থনৈতিক উপযোগিতা, সে অর্থনৈতিক কি বেনিফিট দিচ্ছে। অর্থাৎ একটা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আপনি সাধারণ নাগরিক হিসাবে কি বেনিফিট পাচ্ছি, সেটার ভিত্তিতে আমরা উন্নয়নকে মেজার করতে পারি। এর বাইরে অর্থাৎ আমরা 2টা জিনিস বললাম, একটা হচ্ছে একাডেমিক এবং সূচক ভিত্তিক, দ্বিতীয়টা হচ্ছে দৃশ্যমান প্রকল্প ভিত্তিক, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে ইনট্যাঞ্জিবল মেজারমেন্টস, যে আপনার নাগরিক জীবনে স্বস্তি আছে কিনা,
আপনার নাগরিক জীবনের নিরাপত্তা আছে কিনা, আপনার ক্রয় ক্ষমতার কি অবস্থা, আপনার পুষ্টি সমস্যার কি অবস্থা, আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে কিনা, আপনি বিনোদনের জন্য পর্যাপ্ত সময় পান কিনা, আপনি আপনার পরিবারকে সময় দিতে পারেন কিনা, ঠিক আছে, আপনার মানসিক স্থিতি কি, আপনার স্বাস্থ্যের কি অবস্থা, আপনার নগরের পরিবেশের কি অবস্থা, আপনি যে নগরে বাস করেন সেই নগরের বায়ু কতটা স্বাস্থ্যকর, পানি কতটা স্বাস্থ্যকর, কতটা নগরটা কতটা পরিবেশ পরিবেশ বান্ধব। এই যে তৃতীয় ধারা, আমরা আজকে এই তৃতীয় ধারাকেই টেকসই উন্নয়নের প্রধানতম অনুষঙ্গ হিসাবে নিয়ে আসবো, কারণ এই ন্যারেটিভ গুলো আমাদেরকে কখনো বলা হয়নি। আমাদেরকে বলা হয়েছে পদ্মা সেতু উন্নয়ন, আমাদেরকে বলা হয়েছে মেট্রো রেল উন্নয়ন, আমাদেরকে বলা হয়েছে সুন্দর একটা রাস্তা উন্নয়ন, ডেফিনেটলি সেটা উন্নয়ন, কিন্তু সেই উন্নয়নটাকে বাস্তবায়ন করার সময় আমাদের রাষ্ট্রের বাজেট ড্রেন হয়েছে কিনা সেই প্রশ্নটাকে আমরা সামনে আনি। এবং একই সাথে এই যে উন্নয়নগুলো হচ্ছে সেই উন্নয়নের সাথে আমাদের আজকের জেনারেশনের অর্থনৈতিক সুবিধা ভোগ বা ইউটিলিটির যে হিসাব সেটা যেরকম সামনে আসবে, একই সাথে এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা বেনিফিট পাবে কিনা সেটাও বিবেচনায় আনতে হবে। একটা এক্সাম্পল দিই, 1980 দশকে মেঘনা নদীর উপরে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা এবং গোমতী নদীর উপরে দুটো সেতু করা হয়। তখন আমরা স্কুলে পড়ি, ঠিক আছে, ওই নদী দুটোতে আমি নিজেই ফেরিতে চলেছি। তো সেই দুটা সেতু 1+1 মানে 1 লেনের দুই সেতুতে করা হয়। কখন? 80 দশকের শেষ দিকে, সম্ভবত একটা 1987-88 উদ্বোধন করেছে, আর একটা 2004-5-এর দিকে উদ্বোধন করা হয়। এই যে সেতুগুলো, এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট জেনারেশন স্টেট অফ দি আর্ট স্ট্রাকচার, মেগা স্ট্রাকচার। সেই সময়ে ওগুলো মেগা স্ট্রাকচার ছিল। তো সেতুগুলো করার মাত্র 30 বছরের মধ্যে একটা সেতু যখন করা হয় তখন সেটা লাইফ টাইম থাকে মিনিমাম 100 বছর। তো সেতুগুলো করার মাত্র 25 থেকে 30 বছরের মধ্যে আমরা দেখতে পেলাম যে ওই সেতুগুলো দিয়ে যেই পরিমাণ যানবাহন অর্থাৎ ট্রাফিক কমিউটেশন হওয়ার কথা ছিল তার চেয়ে 17 থেকে 18 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 20 গুণের বেশি ট্রাফিক কমিউট করে। অর্থাৎ এই যে উন্নয়নটা হয়েছে, এই উন্নয়নের জন্য যে ইকোনমিক ডেটাগুলো নেওয়া হচ্ছে সেই ডেটাগুলো বলছিল, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন উন্নয়ন করেছি আমাদের ইকোনমিক গ্রোথ ফোরকাস্টটা আমরা ঠিকভাবে করতে পারিনি, অর্থাৎ সেখানে আমাদের জ্ঞানগত ব্যর্থতা ছিল, যে কারণে ওই উন্নয়নগুলো টেকসই হয়নি। 25 বছর পরে ওই ব্রিজগুলো অ্যাবান্ডন হয়ে গেছে এবং সেখানে আমাদের নতুন ব্রিজ করতে হয়েছে। এবং নতুন ব্রিজ যখন করেছি তখন আমরা আবার ভুল করেছি, আমরা 2+2 করেছি। আজ থেকে 30 বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে যে এই ব্রিজগুলো আবার ভেঙে 3+3 বা 4+4 করতে হবে। এখন কেন এখন আমরা 3+3 করতে পারছি না? এখনই ব্রিজগুলো, বাংলাদেশের সবগুলো ব্রিজে দেখবেন হাঁটার জায়গা নেই, সাইকেল বা স্লো মুভিং ভেহিকেল নেই। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রধানতম যে পরিবহন চাহিদা, এই পরিবহন চাহিদা হলো স্লো মুভিং ভেহিকেল। আপনি নদীর এপারের মানুষকে ওপারে যাওয়ার জন্য স্লো মুভিং ভেহিকেলের যে রাস্তাটা সেটার সুযোগটা দিচ্ছেন না। তারপরে দেখবেন বাংলাদেশে যে ব্রিজগুলো হয় সেগুলো ধরেন 1+1। আমি গত পরশুদিন মুন্সিগঞ্জে গিয়েছি একটা কলেজে লেকচার দিতে। সেখানে যাওয়ার পথে শীতলক্ষা নদীর উপরে একটা বড় নদী মুক্তারপুর নামে একটা সেতু আছে, সেটা 1+1 এখনো। আমি জিজ্ঞেস করেছি সেতুটা কত বছর আগে হয়েছে, বলেছে 17 থেকে 18 বছর আগে। তো এই ধরনের একটা অটেকসই উন্নয়নের ফাঁদে আমরা পড়ে আছি। হ্যাঁ, সরকার চেঞ্জ হয়ে গেলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এটা আমি মনে করি না। সেজন্য আপনাদের সচেতনতা প্রয়োজন, নাগরিকদের সচেতনতা প্রয়োজন। আজকে আমরা অনেক আশা নিয়ে এখানে হাজির হয়েছি, বা আমাদের জনপরিসরে একটা আশার স্তম্ভ তৈরি হয়েছে। কেন? কারণ হচ্ছে আমাদের ছাত্ররা প্রতি বিপ্লব ঠেকাচ্ছে, আমাদের ছাত্ররা প্রতিবাদের মাধ্যমে দাবি আদায় করছে। তারা বিপ্লব সফল হওয়ার অভ্যুত্থান সফল হওয়ার পরেও তারা তাদের এঙ্গেজমেন্টটা ছেড়ে আসেনি। সে কারণে আমরা আশা করি যে এই বিষয়গুলো নিয়েও তারা
তাদের কর্মতৎপরতা অব্যাহত রাখবে। এখন ধরুন একটা ব্রিজ বা একটা সেতুর মধ্যে যদি সার্ভিস লেন না থাকে এবং কখনো যদি গাড়ি নষ্ট হয়ে যায় বা মেনটেনেন্স পয়েন্ট না থাকে, আপনি গাড়িটার কারণে আপনার হাইওয়েতে 10 কিলোমিটার 20 কিলোমিটার জ্যাম পড়ে যেতে পারে না। এখন যদি আপনার একটা সার্ভিস পয়েন্ট থাকতো, তাহলে গাড়িটা টো করে সেখানে রাখতেন টেম্পোরারি, পুলিশ বা রেকার আসা পর্যন্ত, হ্যাঁ, যান চলাচল স্বাভাবিক থাকতো। তো এই ধরনের কোনো চিন্তা বাংলাদেশে নেই। ভৌত উন্নয়নগুলোর কথা বলছি, সেগুলো সরকারের প্রধানতম উন্নয়ন ন্যারেটিভ, সেজন্য আমি আগে ভৌত উন্নয়নগুলো, পরে আমরা অন্য বিষয়গুলোতে যাব। তো যেমন ধরুন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এটাকে হাইওয়ে বলা হয়, আসলে এটা হাইওয়ে না। ঠিক আছে, বাংলাদেশে একটা মাত্র হাইওয়ে আছে, ঢাকা মাওয়ায়, যেটা শেখ হাসিনা সরকার করেছে 55 কিলোমিটার মাত্র, যেখানে সার্ভিস লেন আছে। এবং এই সড়কটা করার জন্য বিশেষ কিলোমিটার প্রতি খরচে সবচেয়ে বেশি খরচ হয়েছে, সম্ভবত 212 কোটি টাকা খরচ হয়েছে 1 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, বিশ্বের ইতিহাসে, উন্নয়নের ইতিহাসে এটা রেকর্ড। ইউরোপে বলেন বা অন্য কোথাও বলেন এত টাকা খরচ হয়। তারপরেও আমি বলবো যে শুধুমাত্র ওই জায়গাটাকে হাইওয়ে হয়েছে, কিন্তু অন্য যে হাইওয়ে আছে বাংলাদেশে সেগুলো মিথ্যা, সেগুলো হাইওয়ে না, সেগুলো রাস্তা। ঠিক আছে, রাস্তা আর হাইওয়ের মধ্যে পার্থক্য। হাইওয়ে মানে হচ্ছে যে সেখানে আপনি একটা ইউনিক স্পিডে যেতে পারবেন। যখন ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন, দেখবেন যে হাইওয়ের উপরে বাড়ি, শিল্প প্রতিষ্ঠান, এটা সেটা, দোকান বাজার সবকিছু আছে। তো তার মানে আপনি যদি আপনার শিল্প প্রতিষ্ঠানে হাইওয়ে থেকে ঢুকতে চান, টার্ন দিয়ে ওই গাড়িটাকে 30 কিলোমিটারের নিচে নামতে হবে। 20 কিলোমিটারের নিচে না নামলে পারফেক্ট টার্ন করা যায় না। ঠিক আছে, তো তার মানে আপনার 20 কিলোমিটারের জন্য পিছনের গাড়িটাকেও 20 কিলোমিটার হতে হবে। এখন যেই রাস্তার মধ্যে কয়েক মিটার পর পরই এই ধরনের বন্দোবস্ত করা আছে, সেটা কোনোভাবে হাইওয়ে না। ঠিক আছে, তারপরে ধরেন এক্সিট পয়েন্ট নেই। ঠিক আছে, তারপর হাইওয়েতে ইন করার যে সার্ভিস লেন সেটা নেই। হ্যাঁ, হাইওয়ে মানে হচ্ছে যে আপনাকে সিগন্যাল ছাড়া একটা দূরত্ব, আপনি সিগন্যাল ছাড়া চলে যাবেন একটা স্থির গতিবেগ, যদি কোনো যানজট না থাকে, হ্যাঁ, বা অ্যাক্সিডেন্ট না থাকে। তো এই যে ধারণাগুলো আপনাদেরকে সামনে আনতে, যে বাংলাদেশে কোনো আসলে হাইওয়ে নেই, ঢাকা চট্টগ্রাম একটা হাইওয়ে না, এটা আমাদেরকে মিথ্যা গল্প শোনানো হয়। এবং এই গল্পগুলো আমরা ভাঙতে চাই, যে জন্যই আমাদের এই টেকসই উন্নয়ন নিয়ে লেখালেখি। অর্থাৎ যে ভৌত উন্নয়ন হচ্ছে, সেই ভৌত উন্নয়নগুলো টেকসই না। এখন আসুন অন্য যে উন্নয়নগুলো, আমি বলছি যে অদৃশ্য উন্নয়নগুলো, হ্যাঁ, যেমন ধরেন আমাদের শিশুর জন্মের সময় শিশুর যে পুষ্টির চাহিদা থাকার কথা ছিল, তার যে ওজন বা খর্বাকৃতির শিশু একটা বড় সমস্যা। খর্বাকৃতির শিশু একটা বড় সমস্যা। আমরা একটা সূচক আছে সেখানে, এটা হতে পারে WHO বা অন্য কারো ইউনিপিড সূচক আছে, সেখানে হচ্ছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খর্বাকৃতি শিশুর যে সংখ্যা, এই সংখ্যায় বাংলাদেশ সম্ভবত হয় শীর্ষে না, অথবা শীর্ষ থেকে দ্বিতীয় পজিশন। বুঝতে পারছেন? তো এই উন্নয়নগুলো দেখা যায় না। হ্যাঁ, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাদের শ্রমজীবী মানুষ পুষ্টির যোগান দিতে পারে না। আমার একটা লেখা খুব ভাইরাল হয়েছিল, ওই যে শিশু রিফাতকে নিয়ে। হ্যাঁ, শিশু রিফাত কেন পাঙ্গাসকে জাতীয় মাছ মনে করে। হ্যাঁ, অর্থাৎ তার পুষ্টির সংকট এমন একটা পর্যায়ে পৌঁছেছে, সে সে পুষ্টির জন্য যে পপুলার যে ফুডগুলো আছে, নিউট্রিশন ফুড ইয়েগুলো আছে, আমিষের উৎসগুলো আছে, সেই আমিষের উৎসগুলো পরিচিত ছিল না। অর্থাৎ তার পরিবার গরুর গোশত অ্যাভেল করতে পারে না, ইলিশ মাছ অ্যাভেল করতে পারে না, হ্যাঁ, কিংবা ডাল জাতীয় জিনিস যেটা পুষ্টির চাহিদা, সেগুলো ঠিক মতো অ্যাভেল করতে পারে না। তাদেরকে পাঙ্গাস টাইপের মাছের উপরেই ডিপেন্ড করতে হয়েছে। ফলে স্বাভাবিকভাবে তার কাছে পাঙ্গাসটাকে জাতীয় মাছ মনে হয়। তো এটাকে মেসেজিং ওভাবে না ধরে আপনি পুষ্টির চাহিদা থেকে একটা ছেলে কয়েক বছর আগে বইমেলায় জিজ্ঞেস করেছে না যে 21শে বইমেলা মানে তোমার কাছে কি, সে বলেছে বঙ্গবন্ধু। হ্যাঁ, সো এখন তার মনোজগতের মধ্যে তার কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকে গেছে।
তো আমাদের ওই যে শিশু রিফাতদের মাইন্ডে ঢুকে গেছে যে তার যে সাবকনসিয়াস এরিয়ার মধ্যে সে পাঙ্গাস মাছটাকেই দেখে। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করে জাতীয় ফুল কি, সে বলছে গাঙ্গের ফুল না, এই টাইপের কথা বলছে। অর্থাৎ এই যে ইমেজ গুলো, জীবন মানের যে স্ট্যান্ডার্ড গুলো, এটার সাথে তার কখনো পরিচয় ঘটেনি। ঠিক আছে, পরিবেশের প্রশ্ন দেখুন, পরিবেশ নাকি একটু একটু আমরা কিছু আলোচনা করি। ইটের ভাটা, ইটের ভাটা নিয়ে, এখানে ইটের ভাটা নিয়ে ওই বাংলাদেশের পানি পরিবেশ বর্জ্য বইতে ইটের ভাষা নিয়ে একটা চ্যাপ্টার আছে। তো ইটের ভাটায় কি করা হয়, আপনারা যারা জানেন, গ্রামে থাকে বা গ্রামে যান মাঝে মাঝে, দেখবেন যে ফসলি জমির টপ সয়েলটাকে কিনে এনে একটা জায়গায় ইট বানানো হয়। ঠিক আছে, এটা আসলে অণুজীবের একটা মিউজিয়াম। আমাদের যে ইট গুলা করা হয়, এটা হচ্ছে অণুজীবের একটা বৌদ্ধভূমি। একটা ফসলি জমির উপরের কয়েক ইঞ্চি মাটি হিউমাস সমৃদ্ধ, এবং এটা তৈরি হতে 20 থেকে 25 বছর, কেউ কেউ বলেন 30 বছর সময় লাগে। এবং এখানে কয়েক কোটি মাইক্রো অর্গান থাকে, হ্যাঁ, অণুজীব থাকে। এখন একদিকে আমাদের রাসায়নিক সারের আগ্রাসনের কারণে এই অণুজীবটা নষ্ট হচ্ছে, কীটনাশকের কারণে অণুজীবটা নষ্ট হচ্ছে। অন্যদিকে আপনি কি করলেন, মাটির টপ সয়েলটা কেটে ইটের ভাটায় নিয়ে আপনি ইট তৈরি করছেন, যেখানে গাঙ্গেস ডেল্টা এবং হিমালয়ান বেসিনের নদীগুলোর সিল্টেড বালির কারণে আমাদের নদ নদীগুলো সব হচ্ছে ভরাট হয়ে গেছে, তাদের ওয়াটার রিজার্ভিং ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে। তারা বর্ষায় ভারত থেকে আসা পানি ড্রেন আউট করতে পারে না বাংলাদেশে, যেখানে আমাদের এই বন্যা সমস্যার কারণে বছরে হাজার হাজার কোটি, আগে ধরেন আমরা জানতাম যে 10,000 15,000 কোটি টাকা ক্ষতি হতো, এরকম একটা এস্টিমেশন আছে। কিন্তু গত কয়েক বছরে সিলেটের যে আনপ্রেসিডেন্টেড বন্যাটা শুরু হয়েছে এবং ভারতের বাঁধের পানি ছেড়ে দেওয়ার যে একটা নতুন ট্রেন্ড, যে হঠাৎ করে সবগুলো বাঁধ গেট একসাথে খুলে দিয়ে আমাদের এখানে যে আনপ্রেসিডেন্টেড একটা ফ্ল্যাশ ফ্লাড করে, এটা আসলে আমি ফ্ল্যাশ ফ্লাড বলতে আপত্তি না, অনেক পানি বিশেষজ্ঞ এটাকে ফ্ল্যাশ ফ্লাড বলে, কিন্তু আমি এই প্রবঞ্চটাকে আমি মানে অপোজ করি, যে আপনি হঠাৎ করে খুলে দিয়ে এখানে সবকিছু মানে আমাদের অবকাঠামো, স্কুল, ঘর, বিদ্যুৎ অবকাঠামো, রাস্তা সব করে দিচ্ছে। তো বলছি এই জন্য যে এইরকম একটা পরিস্থিতিতে, যেখানে 2022 সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একটা হিসাব করেছিল যে প্রায় 86,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। তো সেই রকম একটা দেশে আপনার রিভার ড্রেজিং দরকার, আপনার বালি ব্যবস্থাপনাকে ইমপ্রুভ করার সুযোগ আছে, আপনি সেটা না করে আপনি এখনো ফসলি ভূমির টপ সয়েলটাকে, উপরিভাগের মাটি, হিউমাস সমৃদ্ধ মাটিটাকে দিয়ে আপনি ইট করছেন, কনস্ট্রাকশন। এখন আমাদের তো বিকল্প ছিল হাইড্রোলিগেট, আমাদের তো বিকল্প ছিল আরসিসি বা অন্যান্য ধরনের হাইড্রোমেকানিক্যাল যেই সলিউশন গুলো আছে সেগুলো সামনে নিয়ে আসা, আমরা তো করিনি। তো যে কারণে আজকে কনস্ট্রাকশন সেক্টর, নির্মাণ খাত হচ্ছে আমাদের জিডিপির একটা বড় কন্ট্রিবিউটর, এত বড় কন্ট্রিবিউটর প্রায় 1/3 এর কাছাকাছি। হ্যাঁ, সেই সেক্টরটা পুরোপুরি আমাদের ফসলি ভূমির টপ সয়েল নির্ভর হয়ে যাবে, এটা এর মতো একেবারে স্যাড, হতাশাজনক কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, এর মাধ্যমে আপনি দেখবেন প্রায় সময় আমাদের কৃষকরা বলে কি যে ধানের মূল্য ওঠে না, আমরা যারা শহরের নাগরিক তারা বলে যে এটা মিথ্যা কথা বলে। তারপর আমাদের কৃষি সাংবাদিক নামে কিছু ভাইয়ারা আছেন, আসলে তাদের পর্যাপ্ত ট্রেনিং এর মধ্য দিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমার যদি কখনো সুযোগ থাকে, আমি এই কৃষি সাংবাদিকদেরকে নিয়ে একটা সেশন করব ভবিষ্যতে, যে দেখবেন শাইখ সিরাজ বা অন্যরা এরকম কৃষকের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন আপনি কত টাকা বিক্রি করছেন। হ্যাঁ, তো বলে আমি এত টাকা বিক্রি করছি, আপনার তো তাহলে এত টাকা হচ্ছে, এমন ভাবে উপস্থাপন করে মনে যেন পুরোটাই তার লাভ। হ্যাঁ, মানে এরকম সম্পদ ব্যবস্থা, এরকম একটা নির্বোধ ব্যবস্থা চলে গেছে। অথচ তার যে সার কিনেছে, তারা জিজ্ঞেস করে কত টাকা খরচ হয়েছে, কিন্তু ওখানে একটা ফাঁকি আছে। ওই খরচের মধ্যে এই যে লোকটা যে শ্রম দিল, তার শ্রমের কোনো মূল্য নাই। ঠিক আছে, আমি একবার ঝিনাইদহ হয়ে গেছি, তো সেখানে একটা ভদ্রলোক এই অর্গানিক কীটনাশক বানায়। হ্যাঁ, তার কাছে সেটা দেখতে গেছে। তো
তারা যেটা করে ওই ধরেন মাজরা মাজরা পোকা, তারপর বিভিন্ন ধরনের পাতা, তারপর হলো গরুর যে গোমূত্র, এগুলো দিয়ে তারপর বিভিন্ন ধরনের ন্যাচারাল জিনিসপত্র বানিয়ে তারা ওই কীটনাশকের একটা স্প্রে বানায়, এবং সে বলছে যে এটা পরীক্ষিত। এবং আমি সেখানে কিছু কৃষিবিদদের সাথে গিয়েছি, তারাও এটা সার্টিফাই করলো আর কি। তো ওখানে তার মাঠে যে দেখার সময় আমি দেখেছি যে একটা ভাইয়া মরিচ, তো তাকে জিজ্ঞেস করলাম, সে বলল যে এই যে মরিচ, কাঁচা মরিচের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার পিকিং। এটার পিকিং এ যে শ্রমঘণ্টাতে তার যে ব্যয় হয়, এটা হচ্ছে কাঁচা মরিচের উৎপাদনের সবচেয়ে বড় সমস্যা। ওখানে মানে খরচটা চলে যায়। তার নিজস্ব যে চারা উৎপাদন, গাছ উৎপাদন বা পরিচর্যা বা বাজারজাতকরণ, এই সমস্যার চেয়ে এটা সবচেয়ে বড় সমস্যা দাঁড়ায়। কিন্তু দেখবেন যে আমাদের কৃষি ব্যবস্থায় যে একদিকে আমরা বলছি ইটের ভাটার কারণে, ইটের ভাটার অপরিকল্পিত ব্যবহারের কারণে আমরা খাদ্য এবং কৃষি নিরাপত্তার মুখোমুখি। আওয়ামী লীগ সরকার বলেছে আমরা খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ, ঠিক আছে। যদিও খাদ্য নিরাপত্তার কি অবস্থা, এই বইতে অপ্রতিরোধ উন্নয়নের বইতে আমি এই জিনিসগুলো একেবারে অনেস্টলি নিয়ে এসেছি। আমরা কোথায় কোথায় ভালো সেগুলো বলেছি, হ্যাঁ, কোন ফসল উৎপাদনে আমরা কততম পজিশন আছে, এই ডেটাগুলো আমি দিয়েছি এখানে। কিন্তু তারপরেও বছরে আনুমানিক 9.5 থেকে 10 লক্ষ কোটি টন, মেট্রিক টন খাবারের চাহিদা আছে আমাদের এদিকে। এই ডেটাগুলো নিয়ে কিছু প্রশ্ন আছে, সেটা আমরা পরের দিকে বলবো। কিন্তু আনুমানিক 10 লক্ষ কোটি মেট্রিক টন বা 9 লক্ষ কোটি মেট্রিক টনের মধ্যে 1 লক্ষ কোটি মেট্রিক টন আমদানি করতে হয়। তো এখন একটা দেশ যদি তার মোট খাদ্য চাহিদার 9 ভাগের 1 ভাগ আমদানি করে, তাহলে সেটাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা যায় কিনা, ঠিক আছে। এখন যদি বলা না যায়, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের কৃষির এত উন্নয়ন সত্ত্বেও কেন আমরা আমাদের প্রধানতম যে উৎপাদন চাল আমদানি করতে হয়, ডাল জাতীয় ফসল আমদানি করতে হয়। আমরা দেখছি গোস্ত খেতে পারছি না, গরুর গোস্ত খেতে পারছি না। সুতরাং আমিষের চাহিদার কারণে তাকে একদিকে ডাল জাতীয় খাদ্যের উপর নির্ভর করতে হচ্ছে, আবার সেটা আমাদের লোকালি উৎপাদন করা যাচ্ছে না, সেটা আমরা আমদানি করছি। আমদানির কারণে আমাদের রিজার্ভে টান পড়ছে। যখন রিজার্ভ সংকট হচ্ছে, আমরা ঠিক মতো আমদানি করতে পারছি। এটা একটা সম্পূর্ণরূপে একটা চেইন, অর্থাৎ আপনি কোনো কিছুর সাথে কোনো কিছুকে আলাদা করতে পারবেন না। যে কারণে টেকসই উন্নয়নের একটা আবেদন হচ্ছে এরকম, যে আপনি প্রতিটা, দেখেন আমি শুরু করেছি কি দিয়ে, কৃষি ভূমির টপ সয়েল দিয়ে, যে আমরা ইটের ভাটায় আমাদের হিউমাস সমৃদ্ধ মাটিটার ব্যবহার হয়ে যাচ্ছে। তার সাথে আমার খাদ্য উৎপাদনের সম্পর্ক আছে। যেই মাটিটা হিউমাসহীন হয়ে পড়ছে, সেখানে ফসল উৎপাদন করে আপনার বেশি সার লাগছে। আবার দেখেন, সার কারখানাগুলো 5টার মধ্যে আওয়ামী লীগ 4টাই বন্ধ করে দিচ্ছে। কেন জানেন? গ্যাস সরবরাহ করতে পারে না। কেন গ্যাস সরবরাহ করতে পারে না? তার রিজার্ভ নাই, রিজার্ভ সংকট, সেজন্য গ্যাস কিনতে পারে না। এখন গ্যাস কেনার প্রয়োজন কেন লাগলো? কারণ হচ্ছে বাংলাদেশের গ্যাসের 64-65%, একসময় 90% অভ্যন্তরীণ উৎস থেকে আসতো। এখন সে যেহেতু এক্সপ্লোর করে নাই, সেজন্য তার অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের সরবরাহ দিন দিন কমে আসছে। এখন দিন দিন কমে আসছে, তাহলে তাকে এই ফোরকাস্টটা করা দরকার ছিল যে কিভাবে কমে আসছে। যেভাবে কমে আসছে সেভাবে তাকে বিপরীতে পাল্টা উৎপাদন বাড়াতে হবে, আমদানি করতে হবে। এখন এই দুইটা কোনো কাজই করেনি। আমদানি করতে গিয়ে সে কি করলো? সে কাতার বা ওমানের মতো দেশ, যারা এশিয়ার সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন করে এবং সাপ্লাই করে, তাদের সাথে স্থায়ী কোনো চুক্তি করেনি। একটা ছোট চুক্তি করেছে, হ্যাঁ, সামান্য কিছু চুক্তি করেছে। আর বাকি চুক্তিতে সে কি করেছে? সে স্পট মার্কেট থেকে আমদানির জন্য কমিশন বান্ধব একটা ব্যবস্থা করেছে। যখন আন্তর্জাতিক ক্রাইসিস হলো, স্পট মার্কেটের দাম বেরো তিন গুণ বেড়ে, আর আপনার চুক্তি নাই। ফলে আপনার জ্বালানি সরবরাহের নিরাপত্তার যে বিষয়টা ছিল, সেই বিষয়টা বিঘ্নিত হলো। অর্থাৎ দেখুন, এই যে বিষয়গুলো একেবারেই পরস্পর সংস্পর্শ। কৃষির সাথে সারের সাথে গ্যাস সরবরাহের সাথে রিজার্ভ, এবং রিজার্ভের সাথে কি সেখানে চলে আসে আপনার অনশোরে এবং অফশোরে গ্যাস উৎপাদনের যে এক্সপ্লোরেশনের যে বিষয়টা, সেটা কি? সেটা হচ্ছে যে সাবেক পতিত স্বৈরাচারী সরকার আপনার অনশোরের ব্লকগুলোকে যখন তারা এক্সপ্লোরেশনে দিবে, সে সবসময় চেয়েছে তার নেগোসিয়েশনের মধ্যে থাকে এই ধরনের একটা দেশের কোম্পানিকে সে টেন্ডারটা অফার করবে। সেটা কি?
ভারতের ওএনজিসি কে দিতে চেয়েছে, রাশিয়ার গ্যাসপ্রমকে দিতে চেয়েছে, তারপরে বা সান্তোসের মতো কোম্পানিকে দিতে চেয়েছে, বা অস্ট্রেলিয়ান কিছু কোম্পানিকে। এখানে ভালো কিছু কোম্পানি আছে, কিন্তু তার যে এই নেগোসিয়েশনের জন্য গড়িমসি করতে করতে সে 15 বছরের মধ্যে প্রায় 14 বছর নষ্ট করেছে, 14টা বছর নষ্ট করেছে। এবং প্রথমে একটা পিএসসি করেছে যে ভাগাভাগির যে চুক্তি, সেই চুক্তিটা আনস্ট্যান্ডার্ড ছিল, অর্থাৎ তাদের কোনো এক্সপার্টই ছিল না। হ্যাঁ, তাদের কোনো, বাংলাদেশে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে অনেক বছর আগে এই ইকোনমিক ট্রেড নামে বিসিএস এর একটা ক্যাডার বিলুপ্ত করা হয়েছে। ওটা বিলুপ্ত করার পর আজকে দেখা গেছে যে আন্তর্জাতিক কোম্পানির সাথে কথা বলার মতো কোনো যোগ্য ইন্টারন্যাশনাল ট্রেড নেগোসিয়েশন আজকে নাই। যে কারণে তারা একদিকে তাদের কারিগরি জ্ঞানের অদক্ষতা আছে, আরেকদিকে তারা কন্ট্রাক্ট নেগোসিয়েশন করতে পারে না। রামপাল যে কয়লা বিদ্যুৎটা হয়েছে, থার্মাল সুপার থার্মাল বলা হয়, তো ওখানকার একজন প্রকৌশলী জার্মান কোম্পানিতে জব করে। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এখানে যে হচ্ছে এগুলোর মানটা কিরকম। বলছে মান যাই হোক, কিন্তু কন্ট্রাক্টে অনেক সমস্যা আছে। সাধারণত আমরা যে ইনিশিয়াল কন্ট্রাক্টটা পাঠাই সেটা অনেক রিভিউর মধ্যে দিয়ে যেতে হয়। এবং সে এভাবেও বলেছে কিছু কিছু টার্মস এন্ড কন্ডিশন এত বাজে থাকে বা আমরা এত ওভার প্রাইস করি, আমাদেরকে থাপ্পড় দেওয়ার মতো অবস্থা। সে এই শব্দটা ইউজ করেছে। তো সাধারণত 8-10 বার নেগোসিয়েশন করা হয়, প্রাইস কমে আসে। তো সে বলছে যে আমরা অবাক হয়ে গেছি, আমরা যে ড্রাফট চুক্তিটা তোমাদেরকে দিয়েছিলাম তোমরা সেটাই সাইন করে ফেলতে পারছো। এটা হচ্ছে আজকের আমলাতন্ত্রের সক্ষমতার বিষয়। দে আর, মানে তারা ভয়ঙ্কর ভাবে অযোগ্য। তাদের সুটেড বুটের চেহারার পিছনে তাদের যে যোগ্যতাকে যদি আপনি ম্যাপ করেন, আপনি একটা ভয়ঙ্কর ছবি পাবেন। ফলে এই প্রশাসকদের কাছ থেকে আপনি টেকসই উন্নয়ন আশা করতে পারেন না। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রথমে কিছু অবকাঠামো দিয়ে শুরু করেছি, তারপর আমরা পরিবেশ নিয়ে কথা বলেছি, আমরা কিছু অদৃশ্যমান উন্নয়নের যে সূচক নিয়ে কথা বলেছি। আমি অদৃশ্যমান উন্নয়ন নিয়ে আরেকটু কথা বলবো। যে উন্নয়নটা দেখা যায় না সেটা নিয়ে আমাদের সমাজে আসলে আলোচনা কম হয়। যেমন ধরুন বেকারত্ব। আপনার একটা দেশের উন্নয়নের সবচেয়ে ইনটেনজিবল হচ্ছে যে আপনার যে গ্র্যাজুয়েটরা তারা অতি দ্রুত শ্রমবাজারে প্রবেশ করবে এবং তারা নিজেদেরকে এমপ্লয় করতে পারবে। দে ক্যান এমপ্লয় দেমসেলফ। কিন্তু আজকে দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পাস করে কি করছে, বছরের পর বছর বিসিএস দিচ্ছে। একটা বিসিএস দিতে প্রায় আনুমানিক 1 থেকে 1.5 বছর সময় লাগে। সবচেয়ে ভালো যেই মেথডটা, 2 থেকে 3 বছর সময় লাগে। আগে এটা 4 বছর লিড টাইম ছিল। তো এখন 4 বছর মানে কতটা শ্রমঘন্টা, কত হাজার শ্রমঘন্টা। আমরা কি এটা ইমাজিন করতে পারি যে আমাদের ছেলে মেয়েদের কত লক্ষ কোটি শ্রমঘন্টা নষ্ট হচ্ছে? এটা তো দেখা যায় না, এটা নিয়ে কেউ কথা বলছে না। আমরা বলছি আমাদের তরুণ জনগোষ্ঠী, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জননৈতিক লভ্যাংশ আমরা ভোগ করব। এখন চাকরির পিছনে যদি লক্ষ শ্রমঘন্টা নষ্ট হয়, তাহলে আমরা কিভাবে এই জনগোষ্ঠীর ডিভিডেন্ডটা পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ তার তো এই জিনিসটা, এই শ্রমঘন্টাটা উৎপাদনে ব্যবহার করার কথা ছিল। এখন সে তো করতে পারছে না, এই জন্য অপচয়িত হচ্ছে। আজকে ঢাকার যানজট দেখে, যানজটে আমার যদি দিনে 2 ঘন্টা প্রতিটা নাগরিকের নষ্ট হয়, তাহলে ঢাকায় যদি 3 কোটি মানুষ থাকে, তাহলে কয় কোটি শ্রমঘন্টা নষ্ট। তো এই যে উন্নয়নগুলো, এই উন্নয়নগুলো দেখা যায় না। এরকম আরো কিছু উন্নয়ন আছে, যেমন ধরুন স্বাস্থ্য খাতের পকেট মানি ব্যয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রিপোর্ট আছে, সেখানে বলা হচ্ছে যে প্রতি বছর স্বাস্থ্য খাতে ব্যয়ের কারণে বাংলাদেশে প্রায় 1.25 কোটি মানুষ গরিব হয়। সংখ্যাটা আউটস্ট্যান্ডিং, অনেক বেশি। আমার প্রথমে বিশ্বাস হয়নি। হ্যাঁ, তারপরে আমি পাবলিক হেলথ নিয়ে কাজ করে অনেক এক্সপার্টের সাথে যোগাযোগ করেছি, যে বলেছে দিস ইজ ট্রু। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি হসপিটালে গেলে যে আপনার কথা ছিল যে রাষ্ট্র একটা নাগরিক বান্ধব কল্যাণধর্মী রাষ্ট্র হবে এবং সেখানে স্বাস্থ্য শিক্ষার ব্যয় আপনি রাষ্ট্র থেকে পাবেন, অথবা আপনার একটা ইন্স্যুরেন্স থাকবে, আপনি মিনিমাম একটা প্রিমিয়াম পে করবেন এবং এই প্রিমিয়ামের পরে আপনি আর কোনো পে করবেন না। আপনার আনলিমিটেড অ্যামাউন্ট অফ মেডিকেল এক্সপেন্স ওই ইন্স্যুরেন্স কোম্পানি বা সরকার থেকে এক্সপেন্স বিয়ার করতে হবে। হ্যাঁ, তারা বিয়ার করবে। এখন বাংলাদেশে কি হয়,
বাংলাদেশে হয় আপনি একটা হসপিটালে গেলেন, সেখানে খুবই এলিমেন্টারি দুই তিনটা রোগের ওষুধ দেওয়া হয়, কিন্তু তারপর আপনাকে প্রাইভেটে রেফার করে দেওয়া হয়। তারপরে প্রাইভেট থেকে অনেক রোগের চিকিৎসা নেই, চিকিৎসা না হলে আপনাকে ভারতে যেতে হয়, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যেতে হয়। এইটা তো চিত্র। এখন এটা করার মাধ্যমে আসলে আমাদের কি হচ্ছে, ধনীরা এটা অ্যাভেল করতে পারেন, কিন্তু এই অ্যাভেলের মাধ্যমে তারা আবার দুর্নীতি করে। ঠিক আছে, এই টাকাটা দুর্নীতি করে, তো এটা একটা সমস্যা। আর গরিবের সমস্যা কি দেখেন, গরিব যেহেতু ওই টাকাটা তার পকেট থেকে দিতে হয়, তাহলে এই যে টাকাটা দিয়ে গরিব একটা দক্ষতার সার্টিফিকেশন কোর্স করার কথা ছিল, যে টাকাটা দিয়ে তার গ্রামের যে তার মুদি দোকানটা আছে বা তার মুরগি খামারটা আছে সেখানে পুঁজি বিনিয়োগ করতে পারতো, সেই টাকাটা চলে যাচ্ছে কোথায়, স্বাস্থ্য খরচে। তো এটাকে বলে মানে আউট অফ পকেট মানি। এই পকেট মানিটা এত বেশি যে এটা 74% পৌঁছে গেছে। ফলে আজকে বাংলাদেশে ট্র্যাডিশনাল দরিদ্রের বাইরে একটা নতুন ধারা দারিদ্র তৈরি হচ্ছে, সেটা হচ্ছে স্বাস্থ্য দারিদ্র। ঠিক আছে, এটা নিয়ে আমরা কোনো কোনো উদ্যোগ দেখি না, কোনো পলিসিতে আমরা এটা কোনো রিফ্লেকশন দেখি। উন্নয়নের এই যে ইনট্যাঞ্জিবল বিষয়গুলো, যে স্বাস্থ্য খাতে ব্যয়ের কারণে আমাদের দেশের মানুষ গরিব হয়ে যাচ্ছে, দিস ইজ এ কাইন্ড অফ নিউ পভার্টি যেটা আনঅ্যাড্রেসড। হ্যাঁ, তারপরে দেখেন জলবায়ু সমস্যা, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ, জলবায়ু নিয়ে অনেক কথা হয়, ক্লাইমেট রেজিলিয়েন্স নিয়ে অনেক কথা হয়, কিন্তু আমি খুব খুব হতাশা, আই উইল সাউন্ড ভেরি স্যাড, হ্যাঁ, যে ধরুন উপকূলীয় পোল্ডার আছে, সেখানে আমাদের কি হয়, ঝড় হয় প্রতি বছর 3টা বা 4টা বড় ঝড় আছে, হ্যাঁ, অথবা 2টা বেশি বড় ঝড় আর বাকি 7-8টা হচ্ছে ছোট বা মাঝারি ঝড়। এই ঝড়গুলোর সমস্যা কি, তারা যখন আসে তখন জলোচ্ছ্বাস নিয়ে আসে, হ্যাঁ, আপনার লবণ পানি নিয়ে আসে। তো এখন উপকূল থেকে যদি আপনার লবণ পানি কৃষি জমিতে ঢোকে, তাহলে কৃষি জমির যে লবণাক্ততা, সেটার কারণে তার যে কৃষি জমিতে যে ফসলগুলো চাষ করতো সেগুলো চাষে অনুপযোগী হয়ে যায়, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে জলাশয়গুলোতে যদি আপনার স্বাদু পানির মাছ থেকে থাকে, তখন সেগুলো যদি লবণাক্ত হয়ে যায়, তাহলে মৎস্য চাষে সমস্যা হয়। তারপরে সমস্যা দেখুন, যে আমাদের গরু ছাগল হাঁস মুরগির যে যে গরু ছাগল যে ঘাসগুলো খায়, সেটা যদি লবণাক্ততার কারণে মরে যায়, হ্যাঁ, তাহলে গরু ছাগলদের মানে লাইফ সাইকেলে সমস্যা হয়, চর্মরোগ হয়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কৃষি ভূমির দিক থেকে শুরু করে, মৎস্য চাষের দিক থেকে শুরু করে, লাইফ স্টকের দিক থেকে শুরু করে, কৃষি এবং কৃষির প্রধান 3টা যে উপখাত আছে সবগুলো এফেক্টেড হয়। তারপরে কি এফেক্টেড হয়, আমাদের উপকূলে যে ম্যানগ্রোভ বনটা আছে, হ্যাঁ, সেটার সমস্যা হচ্ছে। আপনারা যারা সুন্দরবন যান, ইদানিং দেখবেন কেওড়া গাছে অনেক মরে যাচ্ছে, পাতা পোকা এই সেই ইত্যাদি হচ্ছে, আগা মরে যাচ্ছে, হ্যাঁ, লবণাক্ততার সমস্যা। আরেকটা আছে কেমিক্যাল দূষণের সমস্যা। এর বাইরেও সমস্যা আছে। সমস্যাগুলো দেখেন, যে দীর্ঘদিন যদি জলাবদ্ধ থাকে, প্রথমত একটা সিজনের ফসল নষ্ট হয়, হ্যাঁ, আবার জলাবদ্ধ থাকার কারণে পরের সিজনে ফসল বোনার বা বীজ বপন করার যে সময়টা, সেটাও এক্সটেন্ডেড হয়। তো সেটা যদি 1-1.5 মাস এক্সটেন্ডেড হয় জলাবদ্ধতার কারণে, তাহলে আবার ঝড়ের মৌসুমটা চলে আসে। তো এই কৃষককে আমরা একটা আনলিমিটেড সাইকেলের মধ্যে, ঝুঁকির যে সাইকেলের মধ্যে ফেলে দিচ্ছে আর কি। হ্যাঁ, তারা এদিক থেকেও তারা সব ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওদিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন দেখেন এই উন্নয়নগুলো নিয়ে একেবারেই কথা হয় না। হ্যাঁ, কথা হয় কি, পোল্ডার হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কিন্তু পোল্ডারের মধ্যে কোনো স্লুইস গেট নাই, পোল্ডারের মধ্যে কোনো ইয়ে নেই, আপনার পাম্পিং স্টোরেজ আউট ক্যাপাসিটি নাই, হ্যাঁ, আপনার কোনো জলাধার নাই, যে আপনি ধরেন একটা নর্মালি একটা পোল্ডার করলে কি হয়, পোল্ডার গুলো করা হয় হচ্ছে জাস্ট কাদামাটি দিয়ে। প্রথমত দেখবেন প্রতিবার ঝড়ের সময় গ্রামের মানুষ ওই পোল্ডার ম্যানেজমেন্টের বাঁধ ম্যানেজমেন্টের জন্য আপনার রাস্তায় নেমে যায়। ওই সময় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, একেবারে জীবনের হুমকি নিয়ে তারা এই কাজগুলো করে। অথচ কথা ছিল যে বাঁধগুলো এরকম হবে, সে জোয়ারের পানি ঠেকাবে। এখন জোয়ারের পানি কখন কিভাবে আপনি ঠেকাতে পারবেন, যদি আপনি হিস্টোরিক্যালি ঝড়গুলো কি পরিমাণ জলোচ্ছ্বাস নিয়ে আসে সেটার ডেটার ভিত্তিতে আপনি যদি পোল্ডারটা ম্যানেজ করেন, তখন সেটা উন্নয়নটা টেকসই হবে। প্লাস জ্বরের পরে যদি পানি যদি এই পাশে আসে, পোল্ডারের বাঁধের এই পাশে আসে, তাহলে এইখানকে যে পানিটা জমাবদ্ধ সেটা আপনি কি হয় স্লুইস গেটের মাধ্যমে আপনি সরাই দিবেন, কিংবা আপনি পাম্পিং আউট করবেন, এই তো নিয়ম।
এখন আপনি তো সেটা করছেন না, আপনি মাটি দিয়ে বাঁধ দিচ্ছেন, বাঁধ ভেঙে যাচ্ছে, পানি ভিতরে ঢুকে যাচ্ছে, সেই পানি আর বের হচ্ছে না। তো এই যে উন্নয়ন, ভৌত উন্নয়ন মূলক যেই বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে অদৃশ্য এমন কিছু সমস্যা তৈরি করছে যেগুলো আমাদের সম্পদ ব্যবস্থাপনাকে খুবই সমস্যাপূর্ণ করে রাখছে। তো এই সবকিছু মিলে আমরা যদি ভৌত উন্নয়নের রাস্তাঘাট বলেন, সড়ক ব্রিজ বলেন, বা উপকূলের পোল্ডার বলেন, হ্যাঁ, কোথাও আমরা দেখি না যে আমাদের উন্নয়নগুলো টেকসই হচ্ছে। নদী ভাঙার একটা সমস্যা, ঢাকার যে রিক্সাওয়ালারা কোথেকে আসছে আমরা এটা নিয়ে ভাবি, হোয়ার দে কাম ফ্রম? তারা কি ঢাকার মানুষ? এই যে মানুষের মিছিল, এটা কোথা থেকে আসে? নদী ভাঙা থেকে আসে, উপকূল থেকে আসে। হ্যাঁ, যারা স্বাস্থ্য দারিদ্র্যে পড়ে, যারা জলবায়ু দারিদ্র্যে পড়ে, দারিদ্র্যের নতুন একটা ভার্সন, একটা জলবায়ু দারিদ্র্য। এক একটা ঝড় হয়, ঝড় হলে মানুষ তার গরু ছাগল হারায়, তার ফসল হারায়, তার বাড়িঘর হারায়। এটা হারালে সক্ষম মানুষটা, যেই মানুষটা দারিদ্র সীমার অনেক উপরে ছিল, তার এত বেশি ক্ষতি হয় যে সে দারিদ্র সীমার নিচে পড়ে যায়। ফলে তার তার কাছ থেকে আবার ক্ষুদ্র ঋণ নিয়ে ধার দেনা করে ওই গ্রামে আর বেঁচে থাকা সম্ভব হয়, সে ঢাকায় চলে আসে, সহায় সম্বলহীন বস্তিতে আশ্রয় নেয়। ঠিক আছে? তো এই যে দারিদ্র্যের যে চক্রটা, আগে আমরা বলতাম যে দারিদ্র বিমোচনের মডেলগুলোর মধ্যে কিছু ফাঁদ আছে, তারা চক্রাকার দারিদ্র তৈরি করে। কিন্তু এখন আমরা দেখছি যে এই চক্রাকার ফাঁদের মধ্যে আমাদের নতুন নতুন দারিদ্র্যের এলিমেন্ট তৈরি, সেটা হচ্ছে স্বাস্থ্য দারিদ্র, জলবায়ু দারিদ্র, কিংবা এখন তৈরি হয়েছে জ্বালানি দারিদ্র। সেটা কি? সেটা হচ্ছে যে ধরেন কয়েক বছর 2022 সালের দিকে, সম্ভবত নভেম্বরের দিকে, সরকার কি করেছে, আপনার জ্বালানি তেলের দাম 42 থেকে 63% বাড়িয়েছিল, আপনার মনে আছে কিনা? এই যে আজকে বাংলাদেশে দ্রব্যমূল্যের উচ্চ মূল্যের যে সমস্যা, এই সমস্যাটা ঠিক তখন থেকে শুরু হয়েছে। এটা একটা স্ট্রাকচারাল প্রবলেম, যে স্ট্রাকচারাল প্রবলেমটা সোর্সে যে কারণে শুরু হয়েছিল, সেখানে থেকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে এটা সলভ হবে না। ঠিক আছে? সরকার জ্বালানি থেকে রাজস্ব আয় করে। বাংলাদেশের তেল বিক্রি, এটা ডিজেল হোক, পেট্রোল হোক, কেরোসিন হোক, যাই হোক, এটা সরকারের রাজস্ব আয়ের একটা উৎস। 33% শুল্ক, আমদানি শুল্ক, পাইকারি শুল্ক, বিভিন্ন ধরনের ভ্যাট মিলে প্রায় 33%। এখন এর বাইরে আছে আমাদের যারা বিক্রেতা, ডিস্ট্রিবিউটর, তাদের প্রফিট, বিপিসির প্রফিট। এই সবকিছু মিলে বাংলাদেশের জ্বালানির তেলের দাম এত বেশি যে আমাদের কৃষক জ্বালানির তেলটা অ্যাভেল করতে পারে না, তার উৎপাদন খরচ বেশি হয়। আর যেহেতু তার সিন্ডিকেট আছে বাজারে, সবগুলো ধানের বাজারে সিন্ডিকেট থাকে, সিন্ডিকেটওয়ালারা একটা নির্দিষ্ট প্রাইস সিলিং এর উপরে যাবে না, হয় আপনি বিক্রি করেন, নাহলে আপনি বাড়ি যান। এটাই তো ঘটে। হ্যাঁ, এখান থেকে একটা নতুন দারিদ্র শুরু হচ্ছে, সেটাকে আমরা বলতে চাচ্ছি জ্বালানি দারিদ্র। অন্তর্বর্তীকালীন সরকারের আমি বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করেছি যে আপনারা বাজারে এমন কিছু মেসেজ দেন যাতে করে মানুষের মধ্যে এরকম একটা আস্থার জায়গা তৈরি হয় যে নতুন সরকার আমাদের জীবনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর প্রতি তারা কেয়ারফুল, হ্যাঁ, তারা আন্তরিক। সেরকম একটা কি, বিদ্যুতের দাম কমানো। বিদ্যুতের দাম যেভাবে বাড়ছিল বা জ্বালানির দাম যেভাবে বাড়ছিল, সেটা আনসাস্টেইনেবল। সেটা আমাদের নগরে মানুষের বাঁচার মতো যে ক্রয় ক্ষমতা দরকার, সেই ক্রয় ক্ষমতা অনুকূল না। এবং একই সাথে আমরা আরো দেখি যে ভারতের পণ্য উৎপাদনের, পাকিস্তানের পণ্য উৎপাদনের, বা শ্রীলঙ্কায় পণ্য উৎপাদনের যে খরচ, সেটা থেকে আমরা অনেক বেশি খরচ করতে হয়, যে কারণে আমাদের পণ্য কম্পিটিটিভনেস, অর্থাৎ বাজারে প্রতিযোগিতার সক্ষমতা, আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার সক্ষমতা হারিয়েছে। তো আমরা যখন বারবার উন্নয়নের কথা বলছি, যে আমরা একটা জিনিসই বলছি যে উন্নয়ন হচ্ছে এখানে একটা রাজনৈতিক প্রকল্প, এটা একটা পলিটিক্যাল বিষয় হয়ে গেছে। অথচ এটা একটা সোশ্যাল ইকোনমিক বিষয় হওয়ার কথা ছিল, যার মাধ্যমে আমরা আজকের যে সমস্যাগুলো সমাধান করব, এবং একই সাথে আমাদের সন্তানদের যে ভবিষ্যতের যে সম্পদ ব্যবস্থাপনা, যে ভবিষ্যতের যে নিরাপত্তা, সেটা কর্মের নিরাপত্তা, শিক্ষার নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা, কিংবা অবকাঠামোর নিরাপত্তা, সেই নিরাপত্তাগুলো আসবে। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের আজকের উন্নয়নের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন
ভবিষ্যৎ প্রজন্মের যে সম্পদ ব্যবস্থাপনা সেটা নিশ্চিত হচ্ছে না। ফলে আমরা বলতে যাচ্ছি যে এই যে উন্নয়নটা, এগুলো আসলে টেকসই উন্নয়ন না। এখন আমাদেরকে তাহলে কি করতে হবে? একটা কাজ হচ্ছে, যেমন ধরুন বিদ্যুৎ খাতে একটা মাস্টার প্ল্যান আছে, আপনি এরকম সব খাতে মাস্টার প্ল্যান বানাবেন। হ্যাঁ, আবার আওয়ামী লীগের মাস্টার প্ল্যান দেখেন, তারা 2010-এ একটা মাস্টার প্ল্যান করেছে, 2016-তে একটা মাস্টার প্ল্যান করেছে। ওই মাস্টার প্ল্যানে দেখেন, যেহেতু ইকোনমিক ইনপুট ভুল ছিল, ওই যে আমি দুইটা ব্রিজের উদাহরণ দিয়েছি, ইকোনমিক ইনপুট ভুল থাকার কারণে কি হচ্ছে, আপনি দেখছেন যে ব্রিজগুলোর যা ফোরকাস্ট করা হয়েছিল তার চেয়ে 12 গুণ গাড়ি চলে। ঠিক আছে, আবার এখানে দেখেন, এইখানে আবার রিভার্স মেকানিজম হয়েছে। সেটা কি, ওখানে আপনি ঠিক মতো গ্রোথ ফোরকাস্ট করতে পারেন নাই, যে কারণে আপনার ব্রিজ আউটডেটেড হয়ে গেছে, আপনাকে নতুন ব্রিজ করতে হবে। আবার এখানে দেখেন ভিন্ন ধরনের জালিয়াতি হয়েছে। আপনি জিডিপি প্রবৃদ্ধি বেশি বাড়িয়ে দেখানোর জন্য আপনি কি করেছেন, ওভার ফোরকাস্ট করেছেন। যখন আপনি ওভার ফোরকাস্ট করেছেন, তখন জিডিপি তো আর হাওয়া থেকে আসে, জিডিপির জন্য জ্বালানি লাগবে। তখন আপনি কি করলেন, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে এখানে ওভার ফোরকাস্ট যেহেতু হয়েছে, আপনি বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ওভার ফোরকাস্ট করেছেন। এখন তারপর 2010-এ দেখা গেল কি, 2010-এর এই ফোরকাস্ট মতে আজকে বাংলাদেশে থাকার কথা ছিল 31,000 মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা। ঠিক আছে, সো এখন আমাদের ব্যবহার কত, 14,000 মেগাওয়াট। দেখেছেন, 14,000 মেগাওয়াট, তাহলে পার্থক্য কত, 50% আইডেল। তার মানে আপনার যে ডেটা জালিয়াতির যেই ঝোঁকটা ছিল, সেই ঝোঁকটা বাংলাদেশের বিদ্যুৎ খাতের আজকের যে বিপর্যয়, সেই বিপর্যয়ের জন্য দায়ী। রাজনৈতিক দুর্বৃত্তায়ন তো আছে। নসরুল হামিদ বিদ্যুৎ খাতে ব্যয় করেছে আনুমানিক 35 বিলিয়ন ডলার। বাংলাদেশের সরকারের, বাংলাদেশের ইতিহাসের কোনো মন্ত্রী এত টাকা খরচ করার কোনো রেকর্ড নাই। কিন্তু দেখবেন যে বিদ্যুৎ খাতে মোট বিদ্যুতের মাত্র 4% সবুজ জ্বালানি। এখন আপনি বলেন এটা কি টেকসই? টেকসই না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একটা একটা উপধারা আছে, সেখানে বলা হয়েছে যে উন্নয়নশীল দেশের জন্য 2021 সালে যে সবুজ বিদ্যুতের যে টার্গেট, সেটা কত, 12%। আমরা সেই 12%-এর কয় ভাগ, 3/4 হ্যাঁ, 4%, 3/1 ভাগ। এটাই হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের উন্নয়ন টেকসই হয়েছে কি হয় নাই তা বোঝার একেবারে মানে ক্রিস্টাল মিরর। ঠিক আছে, আপনি 35 বিলিয়ন ডলার খরচ করার পরে আপনার সবুজ বিদ্যুৎ কেন 4%? এই প্রশ্নগুলো যাতে আমাদের ছেলেরা করে। শুধু আমাদের এই যে বিপ্লবী অবস্থানগুলো বা প্রতিবাদী অবস্থানগুলো শুধুমাত্র আমলা কেন পরিবর্তন হলো না, ওই ওই পুলিশ কেন চেঞ্জ হলো না, বা ইত্যাদির ক্ষেত্রে যাতে সীমাবদ্ধ না থাকে। হ্যাঁ, আমরা যাতে এই ইন্টেলেকচুয়াল কোশ্চেন গুলো তুলতে পারি। ঠিক আছে, যে কেন আমার সবুজ বিদ্যুৎ নাই। আমার বাংলাদেশ, সারা বিশ্বে সোলার হোম একটা জনপ্রিয় কনসেপ্ট। বাংলাদেশ, আপনারা জানেন যে বাংলাদেশ গ্রামীণ শক্তি সহ অন্যান্য যে যে গ্রামীণ সোলারের যে মডেল ছিল, নিউ ইয়র্ক টাইমস এটা নিয়ে স্টোরি হয়েছে। বাংলাদেশ একটা সাকসেসফুল মডেল ছিল এটা। আপনি সেই মডেলটাকে ধরে রাখতে পারেন। আজকে সোলার হোমের অধিকাংশ যে প্যানেলগুলো এগুলো অকেজো, কারণ ওখানে নিম্নমানের প্যানেল এসেছে, এন্টি ডাম্পিং প্যানেল এসে গেছে, ব্যাটারিগুলো ভুল ছিল। হ্যাঁ, গ্রাহকরা দেখছে যে বলা হয়েছে 5 বছরের গ্যারান্টি, 1 বছরের পরে সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর সরকারের এমন কোনো পলিসি ছিল না। আরবান সোলার হোমের ক্ষেত্রে আপনি দেখেন কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস পাড়ার বিশাল বড় বড় ছাদ সব ফাঁকা। আবার ওদিকে বলে বাংলাদেশের জমি নেই। আপনার যে এরিয়াল স্পেসটা আছে, হ্যাঁ, সারফেস, ওভার দি কনস্ট্রাকশন সারফেস, আপনি তো একটু ব্যবহার করছেন না। আপনার কাছ থেকে আমি তো এই যুক্তিটা শুনতে চাই না যে জমি নাই, সেটা তো পরের কথা। আপনার যতটুকু আছে ততটুকু আগে ব্যবহার করেন। সোলার হোম দেখেন, আজকে যদি ঢাকার বাড়িওয়ালাদেরকে যদি বিদ্যুৎ বিক্রির পারমিশন দেওয়া হয়, তারা সোলার বসাবে না ছাদে? বসাবে। গ্রামে আমার এক বন্ধু আছে, সে বলছিল যে সে সোলার পাওয়ার প্ল্যান্ট করে 50 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির একটা উদ্যোগ নিয়েছিল, আজ থেকে 7-8 বছর আগে। ঠিক আছে, তাকে হুমকি দেওয়া হয়েছে, তাকে মামলা দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে। তো সে বের হয়ে আমাকে বলছে যে ভাইয়া, আমি তো শুধু বিনিয়োগটা হারাই নাই, আমার পুরো পরিবারের, আমার সয় সম্পদ সব ধ্বংস করে দেয়। এভাবে এরকম তারা ব্লান্ডারিং পলিসি, তারা এটা করতে দিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে তারা বিদ্যুৎ খাতে মনোপলি করতে চায়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আজকে যদি
আমাদের বলা হয় আমাদের বাসা মডেল, বাসার ছাদ হচ্ছে সোলার প্যানেল তৈরির উপযোগী না। আমরা উপযোগী করতে পারি না? অবশ্যই পারি। বাসার ছাদে পানির ট্যাঙ্কি আছে, এই তো, সেখানে একটা স্টিল স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই ছাদগুলোকে রিডিজাইন করে সেখানে উপরে সোলার প্যানেল করতে পারি, রেইন ওয়াটার হারভেস্ট করতে পারি, একটা অংশ ছাদ বাগানের জন্য করতে পারি। তাহলে আমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটার সমাধান তো আমাদেরকেই করতে হবে, বিদেশ থেকে লোক এসে এটা করে দিবে না। ঠিক আছে? তো জমি নাই এই কথা বলে আমি সোলার প্যানেল করলাম না, $35 বিলিয়ন খরচ করে ফেললাম। এখন আমি দেখতেছি কি যে আমার বাইরে থেকে গ্যাস কেনার টাকা, রিজার্ভ ডলার নেই। এখন আজকে যদি ধরেন, আমি আরেকটা বিষয় আনি যে সাস্টেনেবল ডেভেলপমেন্টে এটাও আছে, যারা মধ্যবিত্ত দেশ, ঠিক আছে, আমরা তো এলডিসি গ্রাজুয়েটের কোয়ালিফাই করে ফেলেছি, জাস্ট আনুষ্ঠানিক স্বীকৃতিটা বাকি, যে এই কোয়ালিফিকেশন স্টেজে আমরা স্টেবল থাকি কিনা সেটা কয়েক বছর অবজার্ভ করা হবে। অবজার্ভ করার পর আমরা যদি স্টেবল থাকি তখন আমার 2026-এ আমাদেরকে এলডিসি গ্রাজুয়েট করা হবে। এই তো, এখন আমরা যেহেতু কোয়ালিফাই করে ফেলেছি, তাহলে আমাদেরকে তো এখন আর লিস্ট ডেভেলপমেন্ট আপনার উন্নয়নশীল দেশের সূচক মানা উচিত না। সব ক্ষেত্রে আমাদেরকে কম্পেয়ার করা উচিত যে মধ্যবিত্ত দেশের হিসাবে 2021 সালের মধ্যে সবুজ বিদ্যুৎ থাকার কথা ছিল 17%। ঠিক আছে? অর্থাৎ আপনার উন্নয়ন তখনই হতো, এই উন্নয়নকে তখনই আমি টেকসই উন্নয়ন বলতে পারতাম যদি আমি দেখতাম আজকে আমার সবুজ বিদ্যুৎ 15%-এর কাছে। তখন আমি সরকারকে একটা পাস মার্ক দিতে পারতাম যে না, দে হ্যাভ ডান সামথিং। কিন্তু আমি দেখতে পাচ্ছি ইতিহাসের সর্বোচ্চ ব্যয় করার পরেও আমার সবুজ বিদ্যুৎ হচ্ছে মাত্র 4%। এখন এটা সমস্যা কি? সমস্যা হচ্ছে, ধরুন আপনার আরো 2000 মেগাওয়াট সবুজ বিদ্যুৎ থাকতো, তাহলে এই 2000 মেগাওয়াটের বিপরীতে আজকে কিন্তু আপনার বিদেশ থেকে জ্বালানি আমদানির নির্ভরতা থাকতো না। অর্থাৎ এই 2000 মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে যে তেল গ্যাসটা আপনাকে আমদানি করতে হয়, এটা আমদানি করতে হতো না, আপনার রিজার্ভ ড্রেন হতো না। তো এই জিনিসগুলো, এটার একটা দৃশ্যমান অ্যাসপেক্ট আছে আর একটা হচ্ছে অদৃশ্য বিষয় আছে। উন্নয়ন তখনই টেকসই হবে যখন আমরা দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয়গুলোকে কানেক্ট করতে পারবো, যখন আমরা মাটির হিউমাসের সাথে, সার উৎপাদনের সাথে, গ্যাস সরবরাহের সাথে এবং সমুদ্রে এবং অনশোরে এবং অফশোরে গ্যাস উৎপাদনের এক্সপ্লোরেশনের যে বিষয়গুলো, সেগুলোকে ইন্টিগ্রেট করতে পারবো। এটা একটা এন্ড টু এন্ড হাইলি ইন্টিগ্রেটেড বিষয়, যে আপনি বিচ্ছিন্নভাবে, আমি যদি আজকে বিদ্যুৎ মন্ত্রী ভালো হয়ে যায়, সে কিন্তু টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবে না। আই এম সরি। একই সাথে কৃষি মন্ত্রীকে ভালো হতে হবে, শিল্প মন্ত্রীকে ভালো হতে হবে, বাণিজ্য মন্ত্রীকে ভালো হতে হবে, এমনকি বিবিএস কে ভালো হতে হবে। আপনার যদি ফসল উৎপাদনের ডেটা ভুল থাকে, বাণিজ্য মন্ত্রী ব্যর্থ হবে। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে, আপনি যদি বলেন যে আমার এত লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে এবং সেই ডেটাটা যদি ভুল হয়, তাহলে বাণিজ্য মন্ত্রী কিভাবে জানবে যে আপনাকে বছরের পেঁয়াজ উৎপাদনের যখন মৌসুম থাকে না তখন আপনাকে কি পরিমাণ পেঁয়াজ কিনতে হবে? সে তো জানে না, তার কাছে ফেক ডেটা আছে। এইভাবে আমাদের এই পরিসংখ্যান ব্যুরোর ডেটাবেজে ইন্টেলেকচুয়াল স্যাবোটাজ আছে। এগুলো যদি সলভ না করি আমরা পলিসি ভালো করতে পারবো না। সো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যখন ডক্টর সালেউদ্দিন আহমেদকে আমি একটা প্রেজেন্টেশন করে পাঠাচ্ছি, ওখানে আমি প্রথম যে টপিকটা ধরেছি সেটা হলো পরিসংখ্যান জালিয়াতি থামানো। চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশ বইতে একটা চ্যাপ্টার আছে এটা নিয়ে, আমি সম্ভবত 12টা উদাহরণ দেখিয়েছি। ঠিক আছে? যে বাংলাদেশের তথ্য জালিয়াতির 12টা উদাহরণ দেখিয়েছি। একটা হচ্ছে, আমি শিক্ষা খাতে যে শিক্ষার্থীদের যে গ্রোথ, এই গ্রোথটা এনেছি আর জনসংখ্যার গ্রোথকে ম্যাপিং করেছি। আপনারা অবাক হয়ে যাবেন, শিক্ষা খাতের গ্রোথ দিয়ে যদি আপনি জনসংখ্যাকে ব্যাক ক্যালকুলেশন করে হিসাব করেন, জনসংখ্যা হওয়ার কথা 20 কোটির বেশি। প্রতিবন্ধী শিশুর সংখ্যা বৃদ্ধির একটা গ্রোথ আছে। তো সেই গ্রোথ যদি 3.5% থাকে, তাহলে আপনার জনসংখ্যা বৃদ্ধির গ্রোথ কিভাবে 1.26 হয়? আপনি ব্যাক ক্যালকুলেশন করতে পারেন না, কারণ ওখানে তো হিসাব করা আছে যে ঢাকা শহরের একটা হসপিটালে এতগুলো বাচ্চা জন্মগ্রহণ করেছে এবং এই বাচ্চাগুলোর মধ্যে এত % অটিস্টিক। তাহলে এটা দিয়ে আমি একটা ব্যাক ক্যালকুলেশন করে ডেটা নিতে পারি না? মোবাইলের সিম দেখেন, মোবাইলের সিমের যে ইউনিক এনআইডি গ্রোথ দেখেন, জনসংখ্যা গ্রোথ দেখেন। ঠিক আছে? খাদ্যের হিসাবে দেখেন,
যে আপনার খাদ্যের উৎপাদনের গ্রোথ দেখেন এবং পার ক্যাপিটা কনজাম্পশন দেখেন, মিলাতে পারেন আপনি? হ্যাঁ, এনার্জি, পার ক্যাপিটা এনার্জি দেখেন, পার ক্যাপিটা এনার্জিতে বাংলাদেশের পার ক্যাপিটা এনার্জি এখনো ভারতের 40% কাছাকাছি এবং বৈশ্বিক অ্যাভারেজের মাত্র 17%। তাহলে আপনি কি দিয়ে জিডিপি উৎপাদন করছেন? জিডিপি তো এমন একটা জিনিস যেটার জন্য এনার্জি প্রয়োজন, ডিরেক্ট করা যায়। সো এইভাবে আপনি যদি ডেটা ইনকনসিস্টেন্সি মানে ডেটা ইনকনসিস্টেন্সি হিসাব করেন, মানে অসংলগ্নতা গুলো হিসাব করেন, তাহলে আমরা আমাদের ডেটাবেস গুলো এখন টেকসই উন্নয়ন এই সব কিছু বিষয়কে নিয়ে ডিল করে। যে আপনাকে পলিসির জন্য আপনার যে ডেটাটা দরকার সেই ডেটাগুলো স্বচ্ছ হতে হবে। ডেটা স্বচ্ছ না হলে পলিসি হবে না। হ্যাঁ, কিভাবে আমি কয়েকটা উদাহরণ দেখিয়েছি। আপনি ভুল জিডিপি প্রবৃদ্ধি করছেন, সেক্ষেত্রে আপনার ভুল বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতার একটা ভুল পরিমাণ আপনাকে বাস্তবায়ন করতে হয়েছে, সে কারণে বিদেশ থেকে ঋণ করতে হয়েছে, আদানি থেকে বিদ্যুৎ আনতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সম্পদ ব্যবস্থাপনার যে ডোমেনগুলো, এই ডোমেনগুলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আমরা তখনই উন্নয়নকে টেকসই উন্নয়ন বানাতে পারবো যখন এই যে আন্তঃসম্পর্কগুলো আছে, এই আন্তঃসম্পর্কগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো যখন একটা উন্নয়ন প্রকল্প যে সে কতটা ইউটিলিটি দিবে, কতটা অর্থনৈতিক উপযোগ সৃষ্টি করবে, অর্থাৎ কতটা সুবিধা তৈরি করবে, তার সাথে কত টাকা খরচ করছি ওভার দি ইয়ার্স, তার একটা ম্যাপিং হবে। অর্থাৎ সাশ্রয়ী সময়ে আমাদেরকে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কথাটা আবার বলি, 13 বছর লাগানো হয়েছে এই প্রকল্পটা বাস্তবায়নে, দুই সরকার মিলে 13 বছর। বিএনপি সরকার যাত্রাবাড়ি থেকে এই আপনার সোনারগাঁ পর্যন্ত করেছে, আর আওয়ামী লীগ সোনারগাঁ থেকে চট্টগ্রাম পর্যন্ত করেছে, মোট 13 বছর সময়। এই 13 বছর পরে উদ্বোধনের 5-6 বছরের মধ্যে কি হলো, আমরা দেখলাম যে এই হাইওয়েটা ক্যাপাসিটির দিক থেকে আউটডেটেড, এখন আমার এর দ্বিগুণ ক্যাপাসিটি দরকার। তাহলে আপনি কেন এই উন্নয়নটা এইভাবে এত অটেকসই উন্নয়ন করলেন? এই হাইওয়েটাতে কোনো সাবলেন নেই, কোনো সার্ভিস পয়েন্ট নেই, ঠিক আছে? তারপরে হচ্ছে স্লো মুভিং ভেহিকেলের জন্য কোনো আলাদা লেন নাই। হ্যাঁ, এত নিকৃষ্ট রাস্তা এবং এটাকে হাইওয়ে বলা হয়। আসলে এটা কোনো হাইওয়ে না, এটা জাস্ট একটা সাধারণ রাস্তা। এবং এই রাস্তাটা হচ্ছে কি আমাদের অর্থনীতির লাইফ লাইন। তারপর দেখুন চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি। বাংলাদেশের অর্থনীতির যে আমদানি অর্থনীতির 64% একটা পোর্ট দিয়ে ব্যবস্থাপনা করা হয়। বাংলাদেশে এবং ভারতের সাথে এক ডজনের কাছাকাছি সম্ভবত 18টা বা 19টা ফাংশনিং স্থলবন্দর আছে। হ্যাঁ, তো করোনার পরে যেটা হয়েছে যে আমাদের যেহেতু আন্তর্জাতিক যে সরবরাহ ব্যবস্থা, সেই সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। বাংলাদেশের যে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে ধরেন কৃষি পণ্য বা কাঁচামাল আমদানি করে, কিন্তু করোনার পরে যেটা হয়েছে, যেহেতু বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, তারা কি করেছে, নিকটস্থ জায়গা থেকে কিভাবে সোর্সিং করা যায়, সেটা কাঁচামাল হোক কিংবা আমাদের কৃষি পণ্য হোক। হ্যাঁ, তো এই কারণে তারা ভারত থেকে আমদানির একটা ঝোঁক তৈরি হয়েছে, কারণ এটা হচ্ছে শর্ট ডিস্টেন্স। আবার শর্ট ডিস্টেন্স হলে সুবিধা যেটা হচ্ছে আপনার স্টোরেজ ক্যাপাসিটি কম লাগে। হ্যাঁ, তো এটার কিছু সাস্টেনেবল দিক আছে, আবার কিছু আনসাস্টেনেবল দিক আছে। আনসাস্টেনেবল দিক হলো যে ভারত বাংলাদেশ সম্পর্ক যখন বৈরী হয়ে যায়, তখন আমরা দেখছি যে তারা পাটের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক বসেছে, আমাদের জালের উপরে, যে হাইড্রোজেন পারক্সাইডের উপরে, তারপর যে পণ্যগুলোতে আমরা স্ট্রং এবং যেই পণ্যগুলোতে আমাদের সেখানে বাজার তৈরি করা যায়, সেই পণ্যগুলোর উপরে তারা অ্যান্টি ডাম্পিং বা শুল্ক ব্যবস্থাটা কঠিন করে ফেলছে, এই পণ্যগুলো বিক্রি করা যায় না। এখন ধরুন আবার আমরা দেখছি যে আমাদের যখন পেঁয়াজ দরকার, তখন পেঁয়াজ আমদানি বন্ধ নিষিদ্ধ করছে, পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করছে তাদের দিক থেকে। চাল দরকার, চাল রপ্তানি নিষিদ্ধ করেছে। হ্যাঁ, বা ডাল শস্য, যেমন এখন এই মুহূর্তে সব ধরনের শস্য রপ্তানি নিষিদ্ধ, ভারত থেকে এই মুহূর্তে সব ধরনের শস্য রপ্তানি নিষিদ্ধ। তো এইটা আমাদের ব্যবসায়ীদের জন্য সমস্যা তৈরি করে। কি ধরনের সমস্যা? যে তাদেরকে একটা নতুন সোর্সিং খুঁজে বের করতে হয়। যে ব্যবসায়ী নিয়মিত ভারত থেকে পেঁয়াজ বা ডাল আমদানিতে অভ্যস্ত, সে হঠাৎ করে মিশর থেকে এই জিনিসটা আমদানি করতে পারবে না। হ্যাঁ, এটা একটা মানে প্র্যাকটিস, যে এই প্র্যাকটিসটা ওভারটাইম মানে সাডেনলি এটা চেঞ্জ করা যায় না আর কি। তো এই ধরনের আনট্রাস্টেড, অর্থাৎ আমরা দেখতে আমাদের বৈদেশিক বাণিজ্যের মধ্যে একটা সাস্টেনেবিলিটি দরকার, এবং এই সাস্টেনেবিলিটির জন্য আবার আপনার ডেটা ইন্টিগ্রিটি দরকার। সেজন্য বিবিএস বা বাংলাদেশ ব্যাংকের ডেটাগুলো সঠিক হওয়া দরকার। হ্যাঁ, আমরা যদি ব্যাংকিং খাতে যাই, ব্যাংকিং খাতে আমাদের আপনারা সবাই এগুলো জানেন, আমি খুব বিস্তারিত এগুলো বলবো না, সবাই হলমার্ক কেলেঙ্কারি থেকে এগুলো সবকিছু জানেন। আমি যে জিনিসগুলো সমাজে আলোচিত নয় এরকম কয়েকটা কথা বলি। ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে যেটা হয়েছে, যে অ্যাসালম সব মেরে দিয়েছে, এটা তো আপনারা জানেন, যে নামে বেনামে সবকিছু হয়েছে।
মালিকানা জালিয়াতি হয়েছে, বিদেশি ইসলামী ব্যাংক যদিও আমাদের বাংলাদেশে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দ্বারা পরিচালিত ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মালিকটা কিন্তু তারা ছিল না। ব্যাকগ্রাউন্ডে মালিক ছিল সৌদি আরবের আল রাজি গ্রুপ, তারপরে হচ্ছে কয়েকটা মধ্যপ্রাচ্য ভিত্তিক মিডল দুবাই বা এমনকি কোরিয়া কুয়েতের ছিল, তারপরে হচ্ছে একটা মার্কিন সংস্থারও 5% ইয়ে ছিল। তো ফান্ডিং এর দিক থেকে তারা সবাই মোটামুটি বিদেশি বিনিয়োগকারী ছিল আর কি। তো এখন এখানে সরকারের রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে তারা চলে গেছে। হ্যাঁ, আবার এখানে এরকম কিছু ঘটনা ঘটেছে, যেমন ধরুন ইসলামী ব্যাংকিং এর কিছু মডেলিং আছে, যে মডেল কর্জে হাসানার মডেল আছে, তারপর হচ্ছে সালাম আছে, হ্যাঁ, তারপরে মুদারাবা, মুশারাকা, মুজারাহা, এই ধরনের বিভিন্ন মডেল আছে। তো সমস্যা যেটা হয়েছে, থ্যাংক ইউ, সমস্যা যেটা হয়েছে যে যেই ব্যাংকিং ডোমেন গুলো নবীজি প্র্যাকটিস করেছে সেই খাতগুলোতে তারা ঋণ দেয় নাই, সারপ্রাইজিংলি। ঠিক আছে, আপনারা যারা আলেম আছেন তাদেরকে আমি বলছি, যেই কর্জে হাসানা আমাদের নবীজি প্র্যাকটিস করেছেন, তাই না? তারপরে সালাম প্র্যাকটিস করেছেন। ঠিক আছে, আপনি এখন ইসলামী ব্যাংকের সব ডেটা নেন, ডেটা দেখবেন যে এই দুইটায় তাদের মোট প্রদত্ত ঋণ 0.5% কম। ঠিক আছে, তাহলে অন্য যে ধারাগুলো, যেগুলো পরে অ্যাডজাস্টেড, যে ধারা মুদারাবা, মুশারাকা, হ্যাঁ, মুজারাহা, এই জিনিসগুলো তো বেশি। তো ইসলামী ব্যাংকের সমস্যা হচ্ছে যে ব্যক্তিকে লোকসানের দায় নিতে হয়। এখন আপনি যদি রাজনৈতিক দুর্বৃত্তায়ন করে আপনার লাভজনক প্রতিষ্ঠানকে যদি লোকসানি করে ফেলেন, তাহলে কি আপনি ইসলামী ধারার মধ্যে ব্যাপক ব্যাংকিং জালিয়াতি করতে পারেন, এবং এই কাজটা বাংলাদেশে হচ্ছে। ঠিক আছে, এটা বাংলাদেশে হচ্ছে, এই অ্যাসালমরা এগুলো করছে। তো এই ব্যাংকিং খাতে এটা হচ্ছে একটা অদৃশ্য জালিয়াতি। ঠিক আছে, এই ট্যাক্সের উন্নয়নের কথা বলতে হলে আপনাদের এই ধরনের পলিসি নিয়ে কথা বলতে হবে। যেরকম আমি বলছি যে পরিসংখ্যানটা ভুল, পরিসংখ্যানটা ভুল হলে ইকোনমিক পলিসি ভুল হতে পারত। হ্যাঁ, আমাদের মুদ্রানীতির সমস্যা কি? আমাদের মুদ্রানীতির সমস্যা হচ্ছে মুদ্রানীতি যে খুব ভুল বা খুব বাজে তা না। ঠিক আছে, মুদ্রানীতি বাস্তবায়নের প্রক্রিয়াটা বাজে। হ্যাঁ, মুদ্রানীতির প্রক্রিয়াটা বাস্তবায়ন, সে কি করছে, সে নতুন ঋণ নিয়ে পুরান ঋণ ফেরত দিচ্ছে, এবং নতুন ঋণ যাতে কম সুদের হয় সেজন্য সে বাধ্য করছে আপনাকে 6-9 সুদের হার বাস্তবায়ন করতে। তো আলটিমেটলি সে কি করছে দেখেন, সে করোনার সময় যখন 2 অঙ্কের মূল্যস্ফীতি ছিল, তখন সে আপনাকে 1 অঙ্কের সুদের হার দিয়েছে। নিয়ম হচ্ছে যে সুদের হার এবং মূল্যস্ফীতির কাছাকাছি থাকতে হয়। হ্যাঁ, ম্যাক্রো ইকোনমিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এটা একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত নিয়ম। আপনারা দেখেছেন শ্রীলঙ্কা কি করেছে, 6 মাসের মধ্যে সেই অর্থনীতি রিকভার করে ফেলছে। ঠিকই রকেট সায়েন্স আবিষ্কার করছে, কিছুই করে নাই, সে টেক্সট বুক ইকোনমিক পলিসি গুলোকে ফলো করেছে। তারা ইনফ্লেশন বেশি, সে সুদের হারকে একেবারে 25%-এর কাছাকাছি নিয়ে গেছে। তারপর যখন মূল্যস্ফীতি কমেছে, সে ধীরে ধীরে সুদের হার কমিয়ে ফেলছে। আর এখানে কি হচ্ছে, 2 অঙ্কের মূল্যস্ফীতি, তার অর্ধেকের কম ছিল সুদের হার। এবং এই জিনিসটা কেন করেছে? এই জিনিসটা করেছে সরকার অনির্বাচিত ছিল, এবং অনির্বাচিত সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সরকার ব্যবসায়ীদেরকে কিছু দুর্বৃত্তায়িত সুবিধা দিয়েছে। সেই সুবিধার একটা অংশ হচ্ছে 6-9 সুদের হার। তখন কি করছে তারা নতুন ব্যাংক থেকে ঋণ নিয়ে পুরনো যে ঋণটা 14-15% ছিল সেটা ফেরত দিয়েছে। মূলত তারা এই ঋণটা দিয়ে কোনো বিনিয়োগ করে নাই। তাহলে এটা একটা ইন্টেলেকচুয়াল ব্লান্ডার ছিল, ইন্টেলেকচুয়াল ফাইন্যান্সিয়াল স্যাবোটাজ ছিল। দ্বিতীয় এখানে একটা স্যাবোটাজ আছে, দেখেন সে কি করেছে, সে এই যে 6-9 সুদের হার, করোনার সময় একটা নিউজ ছিল 22টা ব্যাংক 6 মাসে এসএমই কে 1 টাকাও ঋণ দেয় নাই। তাহলে আমরা যদি ফিরে যাই 90-এর পরে আমাদের অর্থনীতির যে চারিত্রিক পরিবর্তন, এই চারিত্রিক পরিবর্তনটা বিশ্বে খুবই প্রশংসা পেয়েছিল। আর কি কেন পেয়েছিল? দুটো কারণে পেয়েছিল। সেই সময় আমাদের দেশে মাইক্রোক্রেডিটের মাধ্যমে অ্যাক্সেস টু ফাইন্যান্স নিশ্চিত করা হয়েছিল। আরেকটা কি করা হয়েছিল, আমরা এসএমই খাতকে ব্যাপকভাবে বিকশিত করেছিলাম। তো এসএমই খাত কি? এসএমই খাত হচ্ছে একটা লোক রিক্সা কিনে রিক্সা ভাড়া দেওয়া, একটা লোক দোকান করা, হ্যাঁ, তারপরে হলো এই হাঁস মুরগির খামার করা, মাছের চাষ করা, সিএনজি কিনা, অটো রিক্সা দিয়ে রিক্সা খামার করা, তাই তো? তারপরে বা ধরেন কৃষি পণ্য, কৃষির উপখাতের যে এগুলো করা। এখন আপনি কি করলেন, আপনি 6-9 সুদের সময়, যখন আমাদের করোনাকালীন লকডাউনের কারণে আমাদের এসএমইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সময়
আপনি এমন একটা পলিসি করলেন যে পলিসিতে আপনার ব্যাংকিং ঋণের 80% বেশি শুধু বৃহৎ শিল্প গোষ্ঠী পেয়েছে, এবং এবং ডজন ডজন ব্যাংক মাইক্রো ক্রেডিটকে ভুলে গেছে এবং কি করেছে, এসএমই খাতে কোনো ঋণ দেয় না, বলতে গেলে কোনো ঋণই দেয় না। এটা আরেকটা বড় ইন্টেলেকচুয়াল ব্লান্ডার। এই ব্লান্ডারের ফল কি? এই ব্লান্ডারের ফল হচ্ছে আমাদের যে অর্থনীতি যে প্রবৃদ্ধি হচ্ছে, এই প্রবৃদ্ধিটা কর্মহীন হয়ে গেছে। তাহলে আজকে যখন তারুণ্যের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের সেন্টার পয়েন্ট যাতে অমুক সচিব চেঞ্জ হলো না, হ্যাঁ, অমুকদের দাবি দেওয়া, শুধু এটাই না থাকে। আমি বারবার বলছি যে এই যে টেকসই উন্নয়নের জন্য যেই ইন্টেলেকচুয়াল ব্লান্ডার গুলো আগের সরকার করে গেছে, আমাদেরকে সেগুলো মেরামত করতে হবে। সেগুলো যদি আমরা মেরামত করতে না পারি, তাহলে আমাদের আজকে যে সরকারটা আসছে সে ব্যর্থ হলে আমাদের আন্দোলন এবং আমাদের গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের প্রত্যাবর্তন হবে কি হবে না, এটা নির্ভর করে আমাদের সাফল্যের উপর। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার পরবর্তী সরকার, এই দুটো সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার, আওয়ামী লীগের ন্যারেটিভ ফিরে আসার, আওয়ামী লীগ ভালো ছিল, এই ন্যারেটিভ গুলো প্রাধান্য পাবে। আর এইটা যাতে না হতে পারে, সেজন্য আমাদেরকে পলিসি ব্লান্ডার, যেসব জায়গায় পলিসি স্যাবোটাজ করা হয়েছিল, সেই জায়গাগুলোকে আমাদেরকে ফিক্স করতে হবে। সেগুলো শুধুমাত্র ব্যাংকিং খাতে নয়, সব খাতেই আছে। আজকে দেখুন, আমরা আমাদের বইতে আমি যথাসাধ্য চেষ্টা করি প্রযুক্তির ব্যবহারে সম্পদ ব্যবস্থাপনাকে উন্নয়ন করা, প্রযুক্তির ব্যবহার করে দুর্নীতিকে অ্যাড্রেস করা, প্রযুক্তির ব্যবহার করে আমলাতান্ত্রিক কলেবরকে ছোট করা। আমি সাধারণত এগুলো নিয়ে বইতে বেশি ফোকাস করি। আমি ফেসবুকে যখন লিখি তখন আমি অ্যাক্টিভিস্ট হিসাবে লিখি, পত্রিকায় যখন লিখি তখন সমসাময়িক বিষয়গুলোকে অ্যাড্রেস করি। কিন্তু বই যখন লিখি তখন আমি একাডেমিক না, কিন্তু আমি সেমি একাডেমিক একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করি, যে এটা দলনিরপেক্ষ একটা পজিশন নেওয়ার চেষ্টা করি, যে এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার কিংবা পলিসিগত সংস্কারগুলো এমন একটা স্টেজে নেওয়া, যেখান থেকে আমরা আমাদের সন্তানদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য একটা সিকিউর সরকার ব্যবস্থা উপহার দিতে পারবো, সম্পদ ব্যবস্থাপনা উপহার দিতে পারবো। তো এই পর্যায়ের বক্তব্য আমরা কিছুক্ষণ বিরতি নিব। বিরতির পর আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারকে নিয়ে কথা বলবো। সেখানে আমরা ইনস্টিটিউশন ভার্সেস অর্গানাইজেশন, পলিটিক্যাল সেটেলমেন্ট, আপনারা জানেন প্রফেসর মোস্তাক খান এটা নিয়ে সমাজে অনেক আলোচনা করেছে, কিভাবে আমরা পলিটিক্যাল সেটেলমেন্টের জায়গাটা ঠিক করতে পারবো, আমাদের প্রতিষ্ঠানগুলোকে কোনো জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, গণ আন্দোলন পরবর্তী বাংলাদেশে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো ঠিক করতে পারবো, সেটা নিয়ে আমরা কথা বলবো। আপনাদের শুক্রবার সকালে কষ্ট করে আসার জন্য আবারও ধন্যবাদ জানাই, মনোযোগ দিয়ে শুনছেন। পরের বক্তব্যটা ছোট হবে এবং তারপর আমরা প্রশ্ন নিব। ধন্যবাদ।